This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। নমস্কার, স্বাগত আপনাকে টিভি9 বাংলায়। আরো একবার আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। এই মুহূর্তে সব থেকে যে বড় খবরে নজর রাখতেই হবে, ধর্মতলার বাস স্ট্যান্ডে এসটিএফ এর অভিযান। আনুমানিক 120 রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার করা হয়েছে একজনকে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ধৃতকে ময়দান থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো বিস্তারিত জানবো আমার সঙ্গে আমার সহকর্মী সুশোভন রয়েছেন এই মুহূর্তে ঘটনাস্থল থেকে। সুশোভন, 120 রাউন্ড কার্তুজ উদ্ধার হলো, তাও আবার একেবারে খাস শহর কলকাতায় ধর্মতলার বাস স্ট্যান্ড থেকে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? নাশকতার কোনো ছক ছিল কি? পুলিশ এখনো পর্যন্ত কি জানতে পারছে? দেখো, সেটাই মূলত পরবর্তীকালে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং ইতিমধ্যেই যে অভিযুক্ত রামকৃষ্ণ মাঝি কেতুগ্রামের বাসিন্দা তুমি দেখতে পাচ্ছ, সে সেখানে বসে রয়েছে এবং ইতিমধ্যেই এসটিএফের যারা গোয়েন্দারা তারা এখানে বসে রয়েছে। ইতিমধ্যেই যে বাজেয়াপ্ত হয়েছে যে গুলি প্রায় 120 রাউন্ড, সেটাই কিন্তু তারা দেখছেন এবং যে তল্লাশি করে যে জিনিসগুলো উদ্ধার হচ্ছে সেগুলো কিন্তু ইতিমধ্যে যে সিজার লিস্ট সেটা তৈরি হচ্ছে। সব মিলে যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে এই যে রামকৃষ্ণ মাঝি, তিনি একটি বাসে আসেন, তার কাছ থেকে একটি টিকিট উদ্ধার হয়েছে। বাসে আসার সঙ্গে সঙ্গেই তার পিঠে একটি ব্যাগ ছিল, সেই ব্যাগের মধ্যে কিন্তু প্লাস্টিক ছিল, প্লাস্টিকের মধ্যে দেখা যায় যে অনেকগুলো গুলি। তখনই তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সেই জিজ্ঞাসাবাদে তিনি কোনো উত্তর দিতে পারেননি এবং গোয়েন্দারা সন্তুষ্ট হয়নি এবং ইতিমধ্যেই এসটিএফের যারা অফিসার রয়েছেন তারা সঙ্গে সঙ্গে তাকে আটক করে। তারপর যখন ব্যাগের মধ্যে দিয়ে সার্চ করা শুরু করে, তখন একাধিক তথ্য তারা পান, এমনকি বাসের টিকিট পর্যন্ত পাওয়া যায়। তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যে এসটিএফের যারা কর্তারা তারা কিন্তু পুরো বিষয়টা দেখছেন এবং তারা শুধু দেখছেন না, এবং কেন এই যে গুলি, সেই বিপুল পরিমাণে গুলি এখানে আনা হলো সেটা জানার চেষ্টা করা হচ্ছে। তার কারণ তুমি জানো, এই ধর্মতলা চত্বর এমন একটা জায়গা যেখানে কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে এই ধর্মতলা চত্বরে মানুষজন আসে, কিন্তু এই গুলি কেন আনা হয়েছিল, কোথা থেকে এসেছিল? আরেকটু তোমাকে ধরে দিই, এই তো প্রথম নয়, এর আগেও একেবারে খাস শহর কলকাতা থেকে একাধিকবার অস্ত্র, কার্তুজ, বোমা, বিস্ফোরক উদ্ধার হয়েছে। কোথা থেকে আসছে এত অস্ত্র? কোথা থেকে আসছে এত বিস্ফোরক? দেখো, একেবারে বৈঠকখানা বাজার, আনন্দপুর, ধর্মতলা, একাধিক জায়গা থেকে কিন্তু ওইগুলো ধরা হচ্ছে। কিন্তু এই অস্ত্র কোথা থেকে আসছে এবং আরও গুরুত্বপূর্ণ, এই অস্ত্রগুলো এনে কাদের কাদের দেওয়া হচ্ছে, অর্থাৎ কলকাতার মধ্যে না কলকাতার বাইরে, এবং তারা এই অস্ত্রগুলো কি কাজে ব্যবহার করবে, যেটা আরও গুরুত্বপূর্ণ। তার কারণ এই অস্ত্রগুলো এমনই দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে যে আর্মস যেগুলো উদ্ধার হচ্ছে সেগুলো 5 থেকে 6টা, গুলি উদ্ধার হচ্ছে সেটা বিপুল সংখ্যক। আজকেও তোমায় দেখাবো যে ইতিমধ্যেই যারা কর্তারা রয়েছেন তারা কিন্তু জিজ্ঞাসাবাদ কিছুটা করেছেন। তারা এটাই জানতে চেয়েছেন যে এই গুলি, এই যে বিপুল সংখ্যক গুলি যেটা আনা হয়েছিল, এটা মূলত কার জন্য বা কী কারণে বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। সব মিলে কিন্তু গোয়েন্দারা বুঝতে পারছেন না যে এই গুলি এই মুহূর্তে কী কারণে নিয়ে যাওয়া হচ্ছিল, এবং কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদালতে পেশ করা হবে। আদালতের নির্দেশ পাওয়ার পর কিন্তু নিজেদের হেফাজতে এসটিএফ পেলে পরবর্তীকালে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু যেটা সব থেকে বড় প্রশ্ন, এত গুলি কোথা থেকে আসছে, কারা এই গুলির একেবারে সুশোভন আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, একেবারে খাস শহর কলকাতা ধর্মতলা বাস স্ট্যান্ডে এসটিএফ অভিযান চালিয়ে 120 রাউন্ড কার্তুজ সহ গ্রেপ্তার করলো একজনকে। স্থানীয়রা কতটা আতঙ্কে, কি বলছেন তারা, শোনাবো আপনাদের। কোথায় ছিল গুলিগুলো? ব্যাগে ছিল। কি ব্যাগ? এই ব্যাগ যে হয় ব্যাগ, সে ব্যাগটা। বন্দুক না গুলি? গুলি ছিল। কতগুলো? ওই তো গিনতি করে বলছি 120 খানা। ও কি এখানে বাস থেকে নামলো না দাঁড়িয়েছিল অনেকক্ষণ? বাস দিয়ে নামিয়েছে। কোথাকার বাস? বর্ধমানের। কোথেকে এসছে কিছু বললো না? ও কি ওর কি মানে পিস্তল পাওয়া গেল না শুধু গুলি? খালি গুলি পাওয়া গেছে। একজন প্রত্যক্ষদর্শী, তার মুখ থেকেই শুনলেন বয়ান। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সুশোভন, একেবারে শহর কলকাতার প্রাণকেন্দ্র, মানে কখনো ধর্মতলা, কখনো শিয়ালদা, এই জায়গাগুলোয় দুষ্কৃতীরা কেন ট্রানজিট রুট হিসাবে বেছে নেয় অস্ত্র পাচার করার জন্য, তা আবার 120 রাউন্ড কার্তুজ?
দেখো এই জায়গাগুলো বেছে নেওয়ার একটাই কারণ যে এই জায়গায় বিভিন্ন ধরনের মানুষ এবং বিভিন্ন ভাষাভাষীর মানুষ আছে। আমার চিত্র সাংবাদিক সুদে মূলত এলাকাটা দেখানোর চেষ্টা করছে। তুমি দেখো যেই এলাকাটা দেখছো এই এলাকাটা একেবারে বাস স্ট্যান্ড, তাই বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ভাষাভাষীর মানুষ আসবে। একে অপরের সঙ্গে যে কোনোভাবে খুব পরিচিত বা একে অন্যকে আইডেন্টিফাই করতে পারে এরকম নয়, আর সেই সুযোগটাই কাজে লাগানো হয়। তার কারণ দেখো এখানে কোনো ব্যক্তির সঙ্গে যখন কথা বলে তখন কিন্তু অপর ব্যক্তির কোনো সন্দেহ হয় না, আর এখানেই সুযোগ হয় হাত বদল হওয়ার। অর্থাৎ এইখান থেকে এই গুলি হাত বদল হয়ে অন্য কোথাও যদি চলে যায় সেক্ষেত্রে কিন্তু কারোর বোঝা সম্ভব নয় যে সেই ব্যাগের মধ্যে কি রয়েছে। তার কারণ এই ব্যাগটাই যে অন্য জায়গায় চলে গিয়ে আবার হাত বদল হবে না, এটা কোনো প্রমাণ নেই। অর্থাৎ এই যে বারবার যে হাত বদল তা কিন্তু নির্দিষ্ট এই সমস্ত জায়গায়। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ তোমাকে, নজর রাখো, পরবর্তীতে আবার তোমার কাছ থেকে আপডেট নেব। পাকিস্তানকে সবক শেখানোর পর এবার ঘরশত্রু বিভীষণদের ধরা শুরু হয়েছে। রাজস্থান থেকে পাকড়াও করা হলো আরো এক পাক চরকে। ধৃত কাসিমের সঙ্গে পাকিস্তানের স্পষ্ট যোগাযোগ রয়েছে। পাকিস্তানের মহিলাকে বিয়ে করেন কাসেম। অপারেশন সিঁদুরের সময় তার যোগাযোগ ছিল পাকিস্তানের সঙ্গে। আগে দিল্লিতে থাকলেও হঠাৎই রাজস্থানে চলে যায় কাসেম। ভিসা নিয়ে পাকিস্তানে গিয়ে বিয়েও সেরে আসে। ধৃতকে লাগাতার জেরা করছে গুজরাট এটিএস। ফরেন্সিক পরীক্ষার জন্য কাসিমের মোবাইল ফোনটি পাঠানো হয়েছে। বদলে যাওয়া ভারতের প্রতিচ্ছবি অপারেশন সিঁদুর। অপারেশন সিঁদুর সংকল্প, সাহসের প্রতীক। নিখুঁত দক্ষতায় প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরের পর প্রথম মন কি বাতে বললেন প্রধানমন্ত্রী মোदी। ऑपरेशन सिंदूर के दौरान हमारी सेनाओं ने जो पराक्रम दिखाया है उसने हर हिंदुस्तानी का सिर ऊंचा कर दिया है। जिस प्रिसीजन के साथ, जिस सटीकता के साथ हमारी सेनाओं ने सीमा पार के आतंकवादी ठिकानों को ध्वस्त किया वो अद्भुत है। हमारे जवानों ने आतंकी अड्डों को तबाह किया। यह उनका अदम्य साहस था और उसमें शामिल थी भारत में बने हथियारों, उपकरणों और टेक्नोलॉजी की ताकत। उसमें आत्मनिर्भर भारत का संकल्प भी था। हमारे इंजीनियर्स, हमारे तकनीशियन, हर किसी का पसीना इस विजय में शामिल है। এই মুহূর্তে আরো একটা বড় আপডেট। অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে জনতার কাছে যান। কোন রকম চাপে পড়ে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি করেনি ভারত। পাকিস্তানের কাতর আরতিতেই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছি আমরা। মানুষের কাছে গোটা বিষয়টি তুলে ধরুন এনডিএর বৈঠকে বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এর পাশাপাশি বিজেপির নেতা মন্ত্রীদের অনাবশ্যক কথা না বলার বার্তা দিয়েছেন নরেন্দ্র মোদী। অপ্রতিরোধ্য ভারত, সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছবিটাই যেন ফুটে উঠছে টিম ইন্ডিয়া পারফরমেন্সে। সেন্টার ফরওয়ার্ডে স্বয়ং প্রধানমন্ত্রী মন কি বাতে বুঝিয়ে দিচ্ছেন সন্ত্রাসের বিরুদ্ধে কিভাবে গোটা দেশ এক কাট্টা। বিদেশের উইং থেকে প্রধানমন্ত্রীর যোগ্য সংগত করছেন দুই জাঁতরের বিরোধী সাংসদ। আমেরিকায় শশী থারুর আর বাহারিনে আসাদুদ্দিন ওয়াইসি। টিম ইন্ডিয়ার ঝোড়ো পারফরমেন্সে মুখোশ খুলে পড়ছে পাকিস্তানের। आज पूरा देश आतंकवाद के खिलाफ एकजुट है, आक्रोश से भरा हुआ है। आज हर भारतीय का यही संकल्प है, हमें आतंकवाद को खत्म करना ही है। সন্ত্রাসবাদকে নির্মূল করতে একজোট গোটা দেশ। মন কি বাতে নরেন্দ্র মোদী শোনাচ্ছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাত, অপারেশন সিঁদুরের সাফল্যের কথা। ঠিক তখনই দুনিয়ার বিভিন্ন দেশে সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানের মুখোশ খুলে দিচ্ছে ভারতের প্রতিনিধি। ভারতের প্রতিনিধি দল নিয়ে ট্রাম্পের দেশে সদ্য পা রেখেছেন শশী থারুর। অপারেশন সিঁদুরের সাফল্য আর পাক সন্ত্রাসের বিভৎসতা বোঝাতে একসময়ের পোড় খাওয়া কূটনীতিক বেছে নেন নিউ ইয়র্ককে, যে মার্কিন শহর আজও বুকে নিয়ে বেড়াচ্ছে ৯/১১ জঙ্গি নাশকতার ক্ষত। We are here in a city which is bearing still the scars of that savage terrorist attack,
in the wake of yet another terrorist attack in our own country. It's a global problem, it's a scourge, and we must all fight it unitedly. পাক জঙ্গিদের লাগাতার নিশানা হয়েছে ভারত। থারুর বলেন, বারবার তথ্য প্রমাণ দিয়ে ইসলামাবাদকে জানানো সত্ত্বেও পাক সরকার কোনো পদক্ষেপ করেনি। We have tried everything, international dossiers, complaints to sanctions committee, diplomacy, even this joint investigation attempt, everything has been tried. Pakistan has remained in denial, no attempt to dismantle the terror infrastructure in that country and the persistence of safe havens. So from our point of view, this is it. You do this, you're going to get this back. থারুর বলেন, অপারেশন সিঁদুরে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিকেই নিশানা করা হয়েছিল। জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের কথা বোঝাতে গিয়ে মার্কিন নাগরিক ড্যানিয়েল পার্ল হত্যার কথাও মনে করিয়ে দেন থারুর। কারণ 2002-এ ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক পার্লকে হত্যা করেছিল হিজবুল জঙ্গিরাই। Very precise and calibrated strikes took place on 9 specific known terrorist bases, headquarters and launch pads. Those included those of the Lashkar-e-Taiba in a place called Muridke, those of the Jaish-e-Mohammed, the organization that is responsible, amongst other things, for the murder of Daniel Pearl, some of you knew in New York. বিরোধী সাংসদ ও প্রাক্তন কূটনীতিক যখন মার্কিন মুলুকে পাক সন্ত্রাসকে বেআব্রু করছেন, তখন আরব দুনিয়ায় পাকিস্তানকে তুলোধনা করেছেন MIM সাংসদ আসাউদ্দিন ওয়াইসি। ধর্মের নাম করেই ভারতে সন্ত্রাসের থাবা বসাচ্ছে পাক জঙ্গিরা। বাহরিনে গিয়ে জঙ্গিদের সেই ধর্মীয় অবস্থানকেই নিশানা করেন হায়দ্রাবাদের সাংসদ। These terrorist organizations have justified killing of innocent people in India, and they have out of context quoted Quranic verses, and we have to put an end to it. Quran has categorically stated that killing of one innocent person, the Quran has not said killing of one innocent Muslim, it says killing of one innocent person is like killing of whole humankind. আমেরিকা থেকে আরব, কুয়েত থেকে জাপান, একের পর এক দেশে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা তুলে ধরছেন ভারতের সর্বদলীয় সংসদীয় দলের প্রতিনিধিরা। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিতে কিভাবে নিখুঁত অপারেশন চালানো হয়েছে বিস্তারিতভাবে সে কথা জানাচ্ছেন গোটা দুনিয়াকে। সন্ত্রাসের বিরুদ্ধে গোটা দেশ যে এককাট্টা, বিশ্বমঞ্চে তা বারবার প্রমাণ করে দিচ্ছেন শশী থারুর, আসাদুদ্দিন ওয়াইসির মতো বিরোধী বেঞ্চের সাংসদরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখাই আপনাদের অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাকে কুর্নিশ বিজেপির। ভাটপাড়ায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিরঙ্গা যাত্রা, সেই ছবি দেখাবো। মিছিলে ছিলেন বিজেপি নেতা অর্জুন সিং, তাপস রায়, কৌস্তব বাগচিও। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি। ভারতীয় সেনাকে কুর্নিশ জানিয়ে বিজেপির তিরঙ্গা যাত্রা। মিছিলের নেতৃত্বে যেমন শুভেন্দু অধিকারী রয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং, তাপস রায়, কৌস্তব বাগচিরাও। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ভাটপাড়ায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল। এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিজেপি তিরঙ্গা যাত্রা, সেখানে যোগ দেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। অপারেশন সিঁদুরের সাফল্য, সেনাকে কুর্নিশ। বেলুড়ে অরূপ রায়ের নেতৃত্বে হয়ে গেল দেশপ্রেম যাত্রা। বেলুড় মঠের সামনে থেকে শুরু হয় মিছিল, শালকিয়ার পিলখানায় পৌঁছে শেষ হয় এই দেশপ্রেম যাত্রা। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে। সেনাকে কুর্নিশ জানিয়ে বেলুড়ে অরূপ রায়ের নেতৃত্বে দেশপ্রেম যাত্রা। তৃণমূল কংগ্রেসের বেলুড় মঠের সামনে থেকে শুরু হয় মিছিল, শালকিয়ার পিলখানায় পৌঁছে শেষ হয় দেশপ্রেম যাত্রা। এই মুহূর্তে পাশাপাশি তিনটে ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে দেখাচ্ছি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তিরঙ্গা যাত্রা, আরেকদিকে দেখাচ্ছি পশ্চিম মেদিনীপুরে দিলীপ ঘোষের নেতৃত্বে তিরঙ্গা যাত্রা, আর তার পাশে দেখাচ্ছি তৃণমূলের দেশপ্রেম যাত্রা, যার নেতৃত্বে মন্ত্রী অরূপ রায়। আপনাদের জানিয়ে রাখি, অপারেশন সিঁদুরের পর প্রথমবার আগামী 29শে মে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন সকাল 10টায় বাগডোগরা বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল 10:45-এ কপ্টারে করে সিকিমে পৌঁছবেন তিনি। সিকিমের কর্মসূচি শেষ করে কপ্টারেই আলিপুরদুয়ারে পৌঁছবেন তিনি। তারপর আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর সভা রয়েছে, সেখান থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী।
2026-এ নির্বাচনের দামামা কি বেজেই গেল? সে তো অটোমেটিক করছে মার্চ এপ্রিলে ভোট হওয়ার কথা, ফেব্রুয়ারিতে নোটিফিকেশন, 2021 ধরলে তাই হলো। কিন্তু এর সঙ্গে তো ভোটে ওনারা তো 21-এর পরেও একাধিকবার এসেছেন, আসেননি এমন কোনো বছর তো নেই। প্রধানমন্ত্রী বা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা মাননীয় জেপি নাড্ডাজি, এমনকি দুর্গাপুজোর উদ্বোধনেও এসেছেন অমিত শাহ, গত বছর নাড্ডাজিও এসেছেন, বেলুড় মঠে গেছেন। অন্যদিকে আবারও বহিরাগত ইস্যুতে সুর চড়ালেন কুণাল ঘোষ। ভুয়ো পরিচয়ে বহিরাগতরা ঢুকে অশান্তি পাকাতে পারে, প্ররোচনা রুখতে সতর্ক থাকতে হবে দলকে, বললেন কুণাল ঘোষ। তো এই বহিরাগতরা এসে নানাভাবে এলাকাকে মেশার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস এটা তার সব শাখা সমস্ত বুথকে নির্দেশ দিয়েছে একদম সতর্ক থাকার জন্য, যে এই ধরনের বহিরাগতরা বিভিন্ন নেতিবাচক উদ্দেশ্যে ভুয়ো পরিচয়ে ঢুকে এলাকার মানুষের সঙ্গে মিশতে চাইছে, কিছু তথ্য নিতে চাইছে, এমনি যা তথ্য পাওয়া যায় তার বাইরে তাদের সঙ্গে একটা যোগাযোগ করতে চাইছে। নানা রকম প্ররোচনামূলক ঘটনা পরে ঘটতে পারে, ফলে সেগুলো যাতে সতর্ক থাকা হয়। ভোটের আগে কি তৃণমূলে ভাঙন ধরবে? লকেট চট্টোপাধ্যায়ের দাবিকে ঘিরে শোরগোল পড়ে গেছে। অনেক তৃণমূল সাংসদ বিধায়ক এখন বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, এমনটাই দাবি করলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। অনেক বিধায়করা রয়েছেন, অনেক এমপিরা রয়েছেন, তারা বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলছেন, কারণ ওরা জানে আগামী দিনে ভবিষ্যতে এই তৃণমূল দলটা থাকবে না। তলায় তলায় তৃণমূল দলটাতে পুরো একদম উইপোকা ধরে গেছে, ঘুম ধরে গেছে। সেই জন্য তারা সব কিছু জেনে বুঝেই আগাম জানে ভারতীয় জনতা পার্টি ছাড়া বাংলায় কোনো গতি নেই এবং আগামী সরকার ভারতীয় জনতা পার্টির আসবে, সেই জন্য যোগাযোগ রাখছে। পরে খবরে আসি। সেন্ট্রাল পার্ক চত্বরে চাকরিহারা শিক্ষকদের অবস্থানের জন্য বসার জায়গা তৈরি করে দিল প্রশাসন। যদিও এখনো ধর্নাস্থলে আসেননি চাকরিহারারা। ধর্না আন্দোলন বিকাশ ভবন থেকে সরানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেন্ট্রাল পার্কের সুইমিং পুল লাগোয়া এলাকায় চাকরিহারাদের আন্দোলনের অনুমতি দেওয়া হয়েছে। সেখানে পর্যায়ক্রমে 200 জন করে অবস্থান বিক্ষোভে সামিল হতে পারবেন। তবে চাকরিহারা শিক্ষকরা জানিয়ে দেন, বায়ো টয়লেট, জলের ব্যবস্থা প্রশাসন করলে তবেই জায়গা তারা বদল করবেন। মঞ্চ তো প্রশাসন বেঁধে দিয়েছে, এবার কি আন্দোলনের জায়গা বদল করবেন চাকরিহারা শিক্ষকরা? কি বলছেন আন্দোলনকারীরা, শুনুন। তো ঠিক আছে, তারা তাদের মতো ব্যবস্থাপনা করুক। যদি আমাদের সুইটেবল মনে হয়, যদি মনে হয় যে হ্যাঁ আমাদের ওখানে থেকে আন্দোলনটা পরিচালনা করা সম্ভব, একটা স্বাস্থ্যকর পরিবেশ, তাহলে আমরা অবশ্যই যাব। যদি সেরকমটা না হয় তাহলে আমরা সেখানে যাব না। আমাদের দাবি থাকছে সরকারের কাছে যে আমরা চিঠি দিয়েছি, আপনারা আমাদের সঙ্গে আলোচনায় বসুন এবং আমরা জানতে চাই যে সরকার পক্ষ তারা যোগ্যদের জন্য নতুন পরীক্ষা না নিয়ে কিভাবে তাদেরকে পুনর্বহাল করতে পারবে বা তাদের চাকরিটা সকল যোগ্যের চাকরি যেন সুরক্ষিত থাকে, সেই জন্য কি কি পদক্ষেপ সরকার নেবে, সেই সমস্ত বিষয়ে আমাদের একটা ধারণা দরকার। আর নতুন নোটিফিকেশান দেওয়ার কথাটা আসছে, কারণ কোর্টের অর্ডার আছে, তো সেই বিষয়েও আমাদের একটা সম্যক ধারণা দরকার যে নোটিফিকেশান আসা মানে তার কি কি থাকছে এবং সেখানে কি রাখা হবে। নেতিবাচক কথায় বিশ্বাস না করে সরকার এবং মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন চাকরিহারা শিক্ষকরা। আলোচনায় বসতে চাইলে শিক্ষা দপ্তরের আপত্তি নেই, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নেতিবাচক ভাবার বা নেতিবাচক কথা বলার যে নেতিবাচকতা অনেকদিন ধরেই ওদের মাথায় ঢোকানো হচ্ছে, হ্যাঁ, সেটাই আমি বলবো যে সেটাকে না বিশ্বাস করে সরকারের ওপর, মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখতে, কারণ মুখ্যমন্ত্রী সরাসরি ওদের সঙ্গে বৈঠক করেছেন, মিটিং করেছেন। আমার কাছে তো চিঠিটা আছে, এরকম কোনো কথা নেই, তারা বলেছেন বসতে চাই। যোগ্য চাকরিহারাদের একাংশ বলছেন যে সরকারের তরফ থেকে নতুন করে নোটিফিকেশন জারি করার আগেই তারা বসতে চান, না হলে তাদের আলোচনায় বেশ কিছু এসব নিয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে। যদি ওরা বসতে চান ওরা লিখুন, নিশ্চয়ই আমাদের দপ্তরের কোনো বিভাগীয় সচিব বা আমরা কেউ নিশ্চয়ই আলোচনা করবো, কেন করবো না। অন্যদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় দ্বারস্থ চাকরিহারা শিক্ষকরা নিজের বাসভবনে চাকরিহারাদের সঙ্গে সাক্ষাৎ করলেন বিজেপি সাংসদ। যোগ্যদের চাকরি বাঁচাতে চাই দাবি চাকরিহারাদের, যোগ্য অযোগ্য আলাদা করার কোনো সদিচ্ছা নেই রাজ্য সরকারের, দাবি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিধানসভা ভোটের আগে বিহারের রাজনীতিতে আলোড়ন। তেজপ্রতাপ যাদবকে দল থেকে তাড়িয়ে দিলেন আরজেডির প্রতিষ্ঠাতা লালু প্রসাদ যাদব। 6 বছরের জন্য তেজপ্রতাপকে দল থেকে বরখাস্ত করা হয়েছে।